সহজ রুলস। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বিহীন। তাহলে হচ্ছে ধরো লিখলাম হি প্লেস ফুটবল। এইখানে একটা বাক্য লিখলাম হি প্লেস ফুটবল, এটাও একটা অ্যাসার্টিভ বাক্য। এই অ্যাসার্টিভ বাক্যকে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই কিভাবে করবো, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব, এতক্ষণ আমরা শিখলাম অক্সিলারি ভার্ব থাকলে এক ফর্মুলা। এখন যদি অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে না থাকে তাহলে আমরা কিভাবে শিখবো? আমাদের কাজ হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্বটা শনাক্ত করতে হবে আমাকে। মেইন ভার্ব, এই সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা এটা ফাইন্ড আউট করতে হবে। মেইন ভার্ব শনাক্ত করে আমাকে ডু, ডিড অথবা ডাজের ফর্মুলা আমাকে বসাইতে হবে। এখানে ডাজের ফর্মুলা আমাকে বসাইতে হবে, ডু ডিড ডাজ। যদি অক্সিলারি ভার্ব না থাকে, থাকলে তো সেটা একটা নিয়মে চলে গেল। যদি না থাকে তাহলে আমরা কি করব? যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাকে মেইন ভার্ব শনাক্ত করে ডু ডিড ডাজের ফর্মুলা বসাইতে হবে আমাকে। ডু ডিড ডাজের ফর্মুলা। এখন দেখি কখন আমরা ডু বসাবো, কখন ডাজ বসাবো। এখন সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এখানে এস আছে। যদি সাবজেক্ট থার্ড পারসন হয়, ভার্বের সাথে এস বা ইএস থাকে। আবার বলি, সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস থাকবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস থাকে। সেই ক্ষেত্রে তুমি কিচ্ছু মনে করতে না, তুমি দেখবা যে সাবজেক্ট থার্ড পারসন ভার্বের সাথে এস আছে, তুমি কিচ্ছু দিকে তাকানোর দরকার নেই, তুমি শুরুতে ডাজ বসাই দিবা। ডাজ বসাই দিবা। কি বসাবা? ডাজ বসাবা। তুমি কেমনে বুঝলাম? এখানে তো অক্সিলারি ভার্ব নাই, তো মেইন ভার্ব শনাক্ত করে আমাদেরকে ডু ডিড ডাজ বসাইতে হবে। এখন কোনটা কখন বসাবো? সাবজেক্ট থার্ড পারসন ভার্বের সাথে এস আছে, এই জন্য আমরা এখানে ডাজ বসাইলাম। কারণ বলে দিলাম সাবজেক্ট থার্ড পারসন এবং ভার্বের সাথে এখানে এস থাকলেই তুমি এখানে ডাজ বসাই দিবে। ডাজ ডাজ বাক্যটা হাবোধক, এই জন্য নট লাগাইতে হবে, ডাজ নট। তাহলে ডাজ নট। এরপরে কিসের কাজ? সাবজেক্টের কাজ। সাবজেক্টকে হি, হি বসাই দিস, ডাজ নট হি বসাই ফেললাম। এরপরে কি ভার্ব আছে এখানে প্লেজ, এখানে আমি শুধু প্লে বসাবো। প্লে, এসটার এখানে বসানো যাবে না, যেহেতু আমি এখানে ডাজ নিয়েই নিছি, তো সেই ক্ষেত্রে এখানে আর প্লের যে এসটা এখানে এস বসানো যাবে না। এস লিখলে তোমার আনসার ভুল হবে। ডাজ নট হি প্লে, বাকি অংশ যা আছে তা ফুটবল। শেষ একটা কোয়েশ্চেন মার্ক দিলে তোমার আনসার শেষ। বুঝছো কিনা বলো? বোঝা গেছে কিনা বলো? বোঝা গেছে কিনা বলো? বুঝছো কিনা বলো? যারা বোঝো নাই বলো। তাহলে কি বললাম? সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, ওই অ্যাসার্টিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে শুরুতে ডাজ দিতে হবে। সাবজেক্ট থার্ড পারসন ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমাকে শুরুতে ডাজ বসাইতে হবে। কেমন? যদি মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে ডাজ বসাইতে হবে। বাক্যটা হাবোধক, এই জন্য আমাকে নট লাগাইতে হবে, ডাজ নট। ডাজ নট। সাবজেক্ট হচ্ছে হি, হি বসাইলাম। প্লে, শুধু এখানে প্লে এসটা এখানে আসবে না, বাকিটা হচ্ছে ফুটবল এবং কোয়েশ্চেন মার্ক দিলে আমার অ্যান্সার শেষ। আরেকটা দেখি আমরা, যেমন আমি যদি লিখি এখানে হি গোজ টু মার্কেট, এই বাক্যকে যদি এখন ইন্টারোগেটিভ করতে যাই, ফর্মুলা সেম, একই রকম ফর্মুলা ইউজ করবো আমরা। গোজ আছে, এটা মেইন ভার্ব, ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে আমরা কি করব? ডাজ বসাই দিব এখানে, ডাজ, ডি ও ইএস, ডাজ। বাক্যটা হাবোধক, তাকে না বোধক করতে হবে, তাহলে ডাজ নট অথবা ডাজেন্ট। সাবজেক্ট হচ্ছে হি, হি বসালাম, ডাজেন্ট হি। গোর সাথে ইএস যুক্ত করা আছে, শুধু গো আসবে এখানে, গো, ইএস বাদ, টু মার্কেট। শেষ একটা কোয়েশ্চেন মার্ক দিব, আমার অ্যান্সার শেষ। অ্যান্সার শেষ। অ্যান্সার শেষ আমার। তাহলে
আগেরটা করলাম আমরা, যদি অক্সিলারি ভার্ব থাকে তো এক ফর্মুলা, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে যদি, তাহলে মেইন ভার্ব শনাক্ত করে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। একটা মাত্র এখানে করলাম, এখান থেকে প্রশ্ন আসবে, এগুলো থেকে প্রচুর প্রশ্ন হয়। যদি সাবজেক্ট থার্ড পারসন হয়, ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, তাহলে আমরা ডাজ এর ফর্মুলাটা ইউজ করব। ইন্টারোগেটিভ করার সময় ডাজ বসাবো আমরা, ডাজ দিয়ে করব আমরা। ইন্টারোগেটিভ করার সময় আমরা ডাজ এর ফর্মুলাটা ইউজ করব। I played cricket. I played cricket. এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি ইন্টারোগেটিভে কনভার্ট করতে যাই, এখন ইন্টারোগেটিভ এটা কিভাবে ইন্টারোগেটিভ করব আমরা? হ্যাঁ, একটু আমরা শিখলাম যদি সাবজেক্ট থার্ড পারসনের ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, তাহলে আমরা ডাজ এর ফর্মুলা ইউজ করব। এখন সাবজেক্ট যে এখানে ফার্স্ট পারসন, এটা ফার্স্ট পারসন আছে, এখানে ভার্বের সাথে ডি আছে, এখানে ভার্ব প্লেড পাস্ট টেন্সে আছে। যদি সাবজেক্টের পরে ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাকে ডিড দিয়ে উত্তর শুরু করতে হবে। কি দিয়ে বললাম? ডিড দিয়ে আমাকে উত্তর শুরু করতে হবে। ডিড, এখানে আমাকে ডিডের ফর্মুলা, যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয় বা পাস্ট টেন্সে যদি হয়, যদি আমার যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ওটা যদি পাস্ট টেন্স থেকে আমাকে প্রশ্ন করে, ওটাকে যদি আমাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়, তাহলে আমরা কি করব? মেইন ভার্বটা লক্ষ্য করব আমরা। এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তো ডু ডাজ যে কোনো একটা বসাবো, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ডিড এর ফর্মুলা ইউজ করব। ডিড, ডিড দিয়ে আমাকে প্রশ্ন শুরু করতে হবে। ডিড, বাক্যটা হামদক, এজন্য ডিড এর সাথে নট লাগাইতে হবে। ডিড নট, সাবজেক্ট এখানে আই বসাই দিলাম, সাবজেক্ট আই, ডিড নট আই। প্লেইড আছে এখানে, শুধু বার বেস ফর্ম আসবে এখানে, প্লে শুধু প্লে আসবে, প্লে। ডিড নট আই প্লে, বাকি অংশ কি? ক্রিকেট, এই যে ক্রিকেট, ক্রিকেট শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিলে আমার অ্যান্সার শেষ। তাহলে পাস্ট টেন্স থেকে যদি প্রশ্ন করে, তাহলে আমরা ডিড দিয়ে আমরা অ্যান্সার লিখবো। ইন্টারোগেটিভটা ডিড দিয়ে করব আমরা। যদি পাস্ট টেন্সে প্রশ্ন করে আই প্লেড ক্রিকেট, এখানে সাবজেক্ট পরিবর্তন হতে পারে, এখানে সি দিয়ে প্রশ্নটা করতে পারে। অ্যাসার্টিভ বাক্য মানে যে কোনো সাবজেক্ট সি দিয়ে করতে পারে, হি দিয়ে করতে পারে, দে দিয়ে করতে পারে, এটা ইট দিয়েও করতে পারে, কোনো মানুষের নাম দিয়ে করতে পারে, এখানে কোনো মানুষের নাম দিয়ে করতে পারে। এটা প্রশ্নটা যেটা দিয়েই করুক, সব আমাকে দেখতে হবে ভার্বটা কোন টেন্সে আছে। যদি ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমাকে ডিড দিয়ে অ্যান্সারটা করতে হবে। এখানে ভার্বটা পাস্ট টেন্সে আছে, যেন আমি ডিড নিলাম। হামদক বাক্য ডিড নট, সাবজেক্ট নিয়ে আসলাম। পাস্ট টেন্স থেকে যখন আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করব, তখন যে ভার্বের পাস্ট টেন্স থাকবে এটা তখন এখানে বি1 হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এটা পাস্ট টেন্সে থাকে, ইন্টারোগেটিভ করার সময় এটাকে আমাকে বি1 এ নিয়ে আসতে হবে, প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। ভার্বের ফর্ম তিনটা হয়, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো যাদের এটা পাস্ট টেন্সে থাকলে আমাকে প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতে হবে। এটা যে পাস্ট টেন্স থেকে যদি প্রশ্ন করে, তাহলে ডাজ গেল এবং ডিড গেল। যেমন ডু দিয়ে কখন প্রশ্ন করে, আমরা যদি লিখি এখানে, এই যে এটা দিয়ে করতেছি আমরা, যদি প্রশ্ন তোমাকে এরকম করা হয়, আই প্লে ক্রিকেট, এখানে ডি আছে কিন্তু এখানে ডি নাই, এটা প্রেজেন্ট টেন্সের প্রশ্ন, সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট। অনেকে টেন্সের স্ট্রাকচার পড়ে না, টেন্সই তো বুঝে না, স্ট্রাকচার করতে পারবে। এখন অনেক স্টুডেন্ট আছে ওরা টেন্সই বুঝে না। টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, 12টা স্ট্রাকচার মুখস্থ করতে হবে, এটাই অনেকে পারে না এখনো। টেন্স শনাক্ত করতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা। তো টেন্স এইটাকে যদি আমাকে ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে ডু এর ফর্মুলা ইউজ করব আমরা, যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, আমরা এখন মেইন ভার্বের মধ্যে আছি। তো তাহলে আমাকে ডু দিয়ে বাক্যটা শুরু করতে হবে। বাক্যটা হামদক বাক্য, যে নট লাগাইতে হবে, ডু নট, সহজ। সাবজেক্ট কি? আই বসে দিল, ডু নট আই, বাকিটা কি? প্লে ক্রিকেট, উত্তর শেষ। শেষে একটা কোশ্চেন, উত্তর শেষ আমার, বুঝছো কিনা বলো? একেবারে ইজি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করে একেবারে ইজি। এটা ভালো করে করলে এখান থেকে সর্বোচ্চ 2 মার্কস, শুধু এই টপিকটা থেকে 2 মার্কস নিশ্চিত তুমি পারবা, নিশ্চিত পাইবা তুমি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলবে, যেটা থেকে করতে বলো, তোমার ফর্মুলা এটাই। তাহলে দুইটা শিখলাম। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে ওটা একটা, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, যদি মেইন ভার্ব থাকে, তাহলে এটা হচ্ছে আরেকটা। এটা খুবই হার্ড, এটা একটু ভালো করে দেখতে হবে। এটা কখন ডু বসাবো, কখন ডিড বসাবো, কখন ডাজ বসাবো, আমি আবার একটু বলে দেই।
সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, ভার্বের সাথে যদি এলস বা ইএস থাকে তাহলে তুমি ডাজের ফর্মুলা ইউজ করবা। কেমন? এখন আবার যদি এটা পাস্ট টেন্সে যদি হয়, যদি সেন্টেন্সটা পাস্ট টেন্স হয় তাহলে তুমি ডিডের ফর্মুলা ইউজ করবা। কেমন? আর যদি প্রেজেন্ট টেন্সে হইলে পরে এটা যেমন ডু এবং ডাজ দুইটাই প্রেজেন্ট টেন্স থেকে প্রশ্ন করা, দুইটাই প্রেজেন্ট টেন্সেরই, ডু এবং ডাজ দুইটাই প্রেজেন্ট টেন্সেই কোয়েশ্চেন করা হয়, শুধু একটা থার্ড পার্সনের ক্ষেত্রে ইউজ করা হয় আর একটা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউজ করা হয়। এগুলো গভীর অনেক লম্বা আলোচনা, এগুলো ফেড কোর্সে এগুলো করানো হয়, এগুলো লম্বা অনেক আলোচনা, তোমাকে বেসিক থেকে বুঝতে হবে গ্রামারে। আমরা বেসিক বুঝি না বিধায় আমাদের সমস্যাগুলো হচ্ছে, ওদেরকে বেসিক বুঝতে হবে। তাহলে কি বললাম, ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়, প্রেজেন্ট টেন্সে। যদি সাবজেক্ট থার্ড পারসন হয় তাহলে এটা, আর সাবজেক্ট ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হলে এটা ইউজ করা হয়। এখন তোমাকে টেন্সও তো তোমাকে বুঝতে হবে, টেন্সের তো বিশাল লম্বা ক্লাস টেন্সের, আর এইটা শুধুমাত্র পাস্ট টেন্সে ইউজ করা হয়, ডিড শুধুমাত্র পাস্ট টেন্স। তাহলে কি বললাম, ডু প্রেজেন্ট টেন্সে, ডাজও প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়। তোমাকে এখানে পারসন বুঝতে হবে, পারসন কোনটা, যেমন এটা থার্ড পারসনের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, এটা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা ইভেন থার্ড পারসনের ক্ষেত্রে ইউজ করা হয়, প্লুরাল যখন হবে তখন। ডু, ডিড এবং ডাজ যদি আমাদেরকে অক্সিলারি ভার্ব বিহীন যদি করতে বলা হয় তাহলে এই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে। কেমন? তাহলে দুইটা গেলে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত আর একটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আরেক ফর্মুলা। কেমন?